দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে, ঈদ মোবারক। আজকে ঈদের এই বিশেষ আয়োজন সাফল্যের গল্পে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। সাফল্যের গল্পে আমরা তুলে ধরবো একটি মানুষের সফলতার পেছনের গল্পগুলো কি। একটি মানুষের অনেক ধরনের পরিশ্রম থাকে, একটি প্রতিষ্ঠানের কর্মীদের অনেক অবদান থাকে, সেই গল্পই জানবো। আজকে আমরা যাকে অতিথি হিসেবে সাফল্যের গল্পে নিয়ে এসেছি তিনি ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক। ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে সাফল্যের গল্পে। ধন্যবাদ চ্যানেল 24-কে। ঈদের শুভেচ্ছা দাদা, কেমন আছেন? আপনাকেও ঈদের শুভেচ্ছা এবং যারা দর্শক তাদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আলোচনার শুরুতে যে বিষয়টি প্রথমেই জানতে চাই, সফলতার গল্প তো শুনবই, তার আগে আপনার শৈশবের দিকে একটু নজর দিতে চাই। আপনি কোথায় বড় হয়েছেন, কোথায় পড়াশোনা, আপনার শৈশবটা কোথায় কেটেছে? আসলে আমরা যারা মফস্বল শহরে বেড়ে উঠেছি, আমাদের শৈশব বলতে গ্রামের সেই শৈশবকে আমি প্রথমে প্রাধান্য দিতে চাই। এবং আমরা প্রায়ই দেখি যে অনেকে তাদের শৈশবকে ভুলে যায় কিংবা বলতে চায় না, কিন্তু আমি এটি বলতে গর্ববোধ করি। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় এবং আমাদের যে গ্রামটি তার নাম উচালিয়াপাড়া। আমি সেখানেই জন্ম, সেখানেই আমি 6 বোন এবং এক ভাইয়ের পরিবারে, একটি একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। আমার স্কুল একদম উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার বাড়ির পাশেই স্কুলটি। সেখানে আমার প্রাথমিকের হাতে করি। আমি ক্লাস 3 পর্যন্ত সেখানে পড়ি এবং পরবর্তীতে কালীকচ্ছ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটিকে লোকালি বরিগ্গা স্কুল বলা হয়, সেখান থেকে আমি 5ম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলে ব্রাহ্মণবাড়িয়া মহকুমায় ফার্স্ট হই। তো সেই সময়ে সেখানেই আমি তারপর হাই স্কুলের পালা। হাই স্কুল হচ্ছে সরাইলের যে সবচেয়ে বড় এবং নন্দিত একটি স্কুল, মোর দেন 150 ইয়ার্সের পুরনো স্কুল, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় সরাইল। এটি ব্রাহ্মণবাড়িয়াতে আরেকটি অন্নদা স্কুল আছে, কিন্তু আমাদের সরাইলেরটি বেশি পুরনো। আমি সেখানে মানে শৈশবটা আপনার সরাইলে কেটেছে? জি, সরাইলে। এবং সেই অন্নদা স্কুল থেকেই আমি ক্লাস 8-এও ট্যালেন্ট পুলে মহকুমাতে ফার্স্ট হই জুনিয়র স্কলারশিপ পরীক্ষা। এবং পরবর্তীতে 1990 সালে আমি সেখান থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করি প্রথম বিভাগে কৃতিত্বের সাথে। এবং পরবর্তীতে আমি ঢাকায় চলে আসি, ঢাকায় নটরডেম কলেজে ভর্তি হই। কিভাবে সিদ্ধান্ত নিলেন চিকিৎসক হবেন বা চিকিৎসার মতো একটি গুরুত্বপূর্ণ বা মানুষের সেবায় কাজ করবেন? ছোটবেলা থেকে আপনার মেধার স্বাক্ষর আপনি রেখে চলেছিলেন, আপনার পরিবারে সেই সহযোগিতা ছিল কিনা বা আপনাকে কেউ ইন্সপায়ার করেছিল কিনা ডক্টর হবার পেছনে? আমাদের আসলে পরিবারের একটাই গোল ছিল যে পড়াশোনা আর ভালো খাওয়া দাওয়া, এর বাইরে কিছু নাই, তোমাকে পড়তে হবে। তো আমরা ছোটোবেলায় খুব অবাক হতাম, বিশেষ করে আমার ঠাকুরদাদা বা ঠাকুরমা ছিল, ঠাকুরমা মারা গেছেন। ঠাকুরমা শুধু খালি পর পর, আর কোনো শব্দ নাই। তা আমি চিন্তা করতাম যে এরা সে গ্রামের সেই সময়কার মানুষ হয়েও মানে পড়াশোনার যে এত গুরুত্ব, এটা বুঝতো কীভাবে। আপনি বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন বলছিলেন আপনার কথায়। মেডিকেলে আসার পরে মনে হলো যে ভুল সিদ্ধান্ত নিলাম, নাকি কি বলবেন এখন এসে কি মনে হয় আসলে? না, আমি বললাম না যে আমাদের পরিবারের একটা বিশেষ ক্রাইসিসে আমাকে মেডিকেলে কোচিংয়ে ভর্তি হতে হলো। আমাদের পরিবারে একজন ডাক্তার প্রয়োজন। তো আমি কিন্তু 1.5 মাস আগে মাত্র শুভেচ্ছা কোচিং সেন্টারে ভর্তি হই এবং আমি সরকারি মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পাই। সেটি তখন বাংলাদেশের 5টি নতুন মেডিকেল কলেজের মধ্যে একটি। তো সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজের জার্নিটাও আমাদের বন্ধুর ছিল। নতুন মেডিকেল কলেজ, অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে, অনেক চাওয়া পাওয়ার ব্যাপার ছিল। আমরা রাস্তা আন্দোলন পর্যন্ত করেছি এবং ফাইনালি আমি বিশ্বাস করি যে আমরা প্রফেশনাল এবং নলেজেবল ডক্টর হয়েই আত্মপ্রকাশ করেছি সমাজে। কারণ আমরা সেই সময় আমাদের মেডিকেল কলেজের সবচেয়ে প্রাইড ছিল, আমাদের সবচেয়ে ব্রিলিয়েন্ট কিছু স্যার পেয়েছিলাম, যেহেতু ছাত্র কম ছিল, ছাত্রছাত্রী আমরা মাত্র সেকেন্ড ব্যাচ, আর ফার্স্ট ব্যাচ 50 জন 100 জন স্টুডেন্ট। তো যার ফলে আমাদের প্রত্যেক স্যাররাই আমাদেরকে ইন্ডিভিজুয়ালি চিনতো, একদম 1-to-1 আমাদেরকে গাইডলাইন দিতেন। এবং আমি খুব বেশি এক্সট্রা একাডেমিক কাজ করতাম, পত্রিকায় লিখতাম, কালচারাল প্রোগ্রাম করতাম। দেখা গেলো মেডিকেল কলেজে সরস্বতী পূজা হচ্ছে, তার লিড দিতাম, মোটরসাইকেল চালাতে পছন্দ করতাম। এই জন্য স্যাররা আমাকে খুব পছন্দ করতো এবং আমাকে চিনতো। তো এর জন্য পরীক্ষায় অনেক সময় ধরাও খেতে হতো যে তুমি তো সব করো, দেখি পড়াশোনা কেমন পারো। তো অ্যাজ এ হোল আমরা আমাদের জার্নি পাস করে গেছেন বা শেষ পর্যন্ত মেডিকেলে পাস করাটা একটা বড় বিষয়। কারণ আপনার মেডিকেলের পরীক্ষাগুলি আসলে ডিফারেন্ট। এখানে আপনি না জেনে পাস করতে পারবেন না। মানে আপনাকে পাস করা মানে ধরে নিতে হবে যে আপনি 60 to 70% মার্কস ক্যারি করার মতো। কারণ এখানে কোনো কিছু
ওই আপনার প্রিফিক্স কিছু জানার সুযোগ নাই, আপনাকে পড়তে হবে, জানতে হবে। অ্যানাটমি, গ্রেজ অ্যানাটমি পরেই আপনাকে ফার্স্ট প্রপাস করতে হবে, পড়ার কোনো বিকল্প এবং নেই। এই পড়া আপনি আগে কোনোদিন পড়েন নাই। বিষয়টা এমন না যে আপনার রেসিডুয়াল নলেজ দিয়ে আপনি পাস করবেন। আপনি সার্জারি, মেডিসিন, গাইনি, পেডিয়াট্রিক্স পরেই আপনাকে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা পাস করতে হবে। সুতরাং এবং আমাদের মেডিকেলের পরীক্ষাগুলি রিটেন যতটুকু না, তার চেয়ে বেশি ক্লিনিক্যাল এবং ভাইভা ওরিয়েন্টেড এবং এক্সটার্নাল ইন্টারনালের ছড়াছড়ি। সুতরাং আপনি একা কোনো কারচুপি করে পাশ করে ফেলবেন সুযোগ নাই, আপনাকে প্রকাশ্যে জেনে শুনে পাশ করতে হবে। সুতরাং আপনি যেটি বলছিলেন যে এখন কোনো কষ্টবোধ হয় কিনা যে আমি ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ ওইটা আমার একটা ড্রিম ছিল, এখনও আমার ইঞ্জিনিয়ারিং আমাকে অ্যাট্রাক্ট করে। কিন্তু যেমন আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখি, বাট আমি ডাক্তার হিসেবে কিন্তু গর্ববোধ করি যে আজকে আমার এই পর্যন্ত আসার যতটুকু, আমি কিন্তু ডাক্তার হিসেবে মানুষের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছি, অ্যাকসেপ্টেন্স পেয়েছি, কাছে যাওয়ার অনেক সুযোগ একদম কাছে যাওয়ার সুযোগ হয়েছে এবং মানুষের দুঃখ কষ্টগুলো বোঝার সুযোগ হয়েছে। প্রতিষ্ঠান হওয়ার কারণে আরো বেশি এক্সাইটেড হয়েছে আমি, বিকজ আমি একজন ডাক্তার এবং একটি প্রতিষ্ঠান আছে যেটি একটি ওয়ান স্টপ প্রতিষ্ঠান, যেখানে মানুষের ক্রাইসিসে আমি মানুষকে পাশে দাঁড়াতে পারি। এটি অনেক বেশি একটি প্রেরণা এবং হয়তো আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনও পৌঁছতে পারেনি, হয়তো এখনও আমাদের ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি ডেভেলপড হয়নি। কাজ চলছে আমাদের ইউনিভার্সাল মেডিসিটি 500 শয্যার সুপার স্পেশালিটি, যেখানে আমরা ভবিষ্যতে লিভার ট্রান্সপ্লান্টেশন, বোন মেরো ট্রান্সপ্লান্টেশন, কিডনি ট্রান্সপ্লান্টেশন করব। কবে থেকে ইউনিভার্সাল মেডিকেল হিসেবে যাত্রা শুরু করলেন? শুরুর যাত্রাটা কেমন ছিল? কি ধরনের প্রতিবন্ধকতা বা প্রতিকূলতার মধ্য দিয়ে আজকে ইউনিভার্সাল মেডিকেলকে আমরা যে অবস্থাতে দেখি বা মানুষ আপনাকে যেভাবে চেনে, এই জায়গাটা আসতে আপনার পেছনের গল্পটা একটু জানতে চাই। আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে 15ই আগস্ট 2000। আমি 16ই আগস্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি খুব ঐতিহ্যবাহী খ্রিস্টান মেডিকেল সেন্টার, যেটিকে স্থানীয়ভাবে মিশনারিজ হসপিটাল বলা হয়, আমি সেখানে চিফ মেডিকেল অফিসার হিসেবে প্রথম জয়েন করি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটি কিন্তু আগে ব্রিটিশ মিশন বা নিউজিল্যান্ড মিশনের ছিল এবং আমি প্রথম বাঙালি নন খ্রিস্টিয়ান ডক্টর হিসেবে এটার যাত্রা শুরু করি। আমি একটি পাইলট প্রজেক্ট দিয়ে শুরু করেছিলাম মাত্র 6 মাসের। পরবর্তীতে আমি সেখানকার সার্ভিস, মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা যখন বাড়ে, তখন আমার ম্যানেজমেন্ট আমাকে আরও এক্সটেনশন দেয় যে না আপনি কন্টিনিউ করেন। তো সেখানে আমি কিন্তু সাফল্যের সাথে 2004 পর্যন্ত সার্ভিস দেয়। এবং সেই সময়ই আপনি যেটি বলছিলেন যে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল একটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল। এটি ঢাকার একটি আপার ক্লাস হসপিটাল, যেখানে খুব হাইলি ডিগনিফাইড লোকজন বেসরকারি খেতে আসতো। কিন্তু আমরা হঠাৎ করে মেসেজ পেলাম যে, সেটিও কিন্তু আমার বর্দির সিদ্ধান্ত, যে বর্দি আমাকে মেসেজ দিল যে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল চিনিস, এটি বিক্রি হবে, তুই একদিন ঢাকায় আয়, হাসপাতালটা দেখ, তুই যদি এটিকে দেখিস যে এটি চালানো যাবে তাহলে আমি এই হাসপাতালটি কিনবো, তোর উপরে ডিপেন্ড করে। তো আমিও তখন ভাবছিলাম যে আমি 4 বছর ব্রাহ্মণবাড়িয়া, নিজের শহর, খুব ভালো লাগছিল অত্যন্ত। ব্রাহ্মণবাড়িয়াতে মিশনারিজ হসপিটালের ডাক্তার হিসেবে সাংঘাতিক গুরুত্ব দিত মানুষ, ভালোবাসতো। ঈদে পূজায় গিফটে সয়লাভ হয়ে যেত আমার ঘর। এবং আমার পেশেন্টদের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমার পেশেন্ট আমাকে পছন্দ করতো, তাদের স্বজনরা আমাকে গিফট দিত। এখন আমরা প্রায়শই দেখি যে রোগী স্বজনদের সাথে ডাক্তারদের অনেক ঝামেলা হয়। তো আমি ঢাকায় আসলাম, দেখলাম হসপিটালটি, দেখে মনে হলো যে না, ইটস একটি এস্টাবলিশ সেন্টার। কিন্তু আনফর্চুনেটলি হসপিটালটি সিঙ্কিং ছিল, মানে এগুতে পারছিল না। আসলে ওইটার ম্যানেজমেন্টে কোনো ডক্টরও ছিল না, সেটাও একটা কারণ হতে পারে, বা প্রপার যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন বা সেরকম কিছু ছিল না হয়তো। তো আমি এসে একটু সার্ভে করলাম, দেখলাম যে আমি যদি সার্ভিস দেই, কারণ যতটুকু প্রযুক্তিগত সাপোর্ট ছিল এই হসপিটালটিতে, আমি হয়তো এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আমি আমার দিদিকে ক্লিয়ারেন্স দিলাম যে আমি ওকে, তুমি প্রসিড করো। তখন আমরা আরো গল্প শুনবো, রাইট ম্যান ইন এ রাইট প্লেস, এই জায়গা থেকে আবারও শুরু করবো। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 24 এর ঈদের বিশেষ আয়োজন সাফল্যের গল্প। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, ফিরে আসছে একটু পর। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম। আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আপনারা দেখছেন ঈদের বিশেষ আয়োজন চ্যানেল 24-এর এই সাফল্যের গল্প অনুষ্ঠানটি। আজকে আমরা যাকে অতিথি হিসেবে আজকে সাফল্যের গল্পে নিয়ে এসেছি তিনি ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আমরা বলছিলাম রাইট ম্যান ইন এ রাইট প্লেস বলে আমরা আসলে বিরতিতে গিয়েছিলাম। আপনি তেমনই একজন মানুষ হিসেবে নিজেকে মনে করেন কিনা? রাইট ম্যান ইন এ রাইট প্লেস এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে। সঙ্গে ইউনিভার্সাল মেডিকেলের যাত্রার ওই সময়টার গল্পটাও যদি একটু জুড়ে দেন। ধন্যবাদ। মানে আপনি যেটি বলেছেন যে পার্শিয়ালি ট্রু, আমি রাইট ম্যান কিনা একদম পারফেক্টলি সেটি আমি জানি না, তবে আমি প্রফেশনালি কাজ করার চেষ্টা করি, আমি ডেডিকেটেডলি কাজ করার চেষ্টা করি। আমি যখন যে কাজটি করি, আমি যখন আমার শৈশবে দুষ্টামি করতাম সেগুলিকেও খুব ক্রিয়েটিভভাবে দুষ্টামি করতাম। আমি যখন ফান করি সেটাও চরম সিরিয়াসলি করি। কিন্তু আমি যখন আমার রোগীর প্রতি সিরিয়াস বা আমার প্রতিষ্ঠান বা প্রফেশনের প্রতি সিরিয়াস, সেটিকেও আমি মনে করি যে আমার কাছে কেউ আসতে পারবে না। ইউনিভার্সাল মেডিকেল কলেজ, যেটি আয়েশা মেমোরিয়ালের 50 শয্যা ছিল, সেটি কিন্তু এখন 350 শয্যা রানিং এবং আমাদের 500 শয্যার নির্মাণ কাজ চলছে, যেটিকে আমরা সুপার স্পেশালিটি বলছি। সুতরাং এই যাত্রাটি আমি গর্ব করেই বলি, আমার খুব স্ট্রং টিম আছে এখানে। আমাদের ডাইরেক্টর হসপিটাল ব্রিগেডের মাহবুব ভাই, আমাদের ডাইরেক্টর HRN অ্যাডমিন কর্নেল ইফতেখার সাহেব, আমাদের ডেপুটি ডিরেক্টর ডক্টর কাজী রফিকুল আলম, ICU ডক্টর বেগ, ডক্টর আন্দালিব, ডক্টর আয়েশা, এবং আরও আমার অনেক স্ট্রং হ্যান্ডস আছে কিছু, যাদেরকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আমরা একটি বিষয়, অনাকাঙ্ক্ষিত বিষয় সবসময় গণমাধ্যমে দেখতে পাই, যেটি আসলে আমাদেরকে ব্যথিত করে। চিকিৎসকের সঙ্গে রোগীর এবং রোগীর স্বজনদের একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। এটি আসলে কেন হয়, বা এটি আসলে আমরা এই সমস্যা থেকে আমরা আসলে উত্তরণ হতে পারছি না কেন? আমি মনে করি যে আমরা আরও ভালো মানুষকে সার্ভিস দিতে পারতাম, এটি একটি বড় অন্তরায়। আমি আমাদের চিকিৎসক বা নার্সদের কথা বলি, আমাদেরকে আরও অনেক বেশি প্রফেশনাল হতে হবে, আরও অনেক বেশি। এটার জন্য যদি রাষ্ট্র আমাদেরকে ট্রেনিং দেয়, বিদেশে ট্রেনিং প্রয়োজন হয়, প্রয়োজনে সেটি করা হোক আমাদেরকে আরও। কারণ আমরা ডাক্তাররা পেশাগত পরীক্ষা পাশ করে আসছি, কিন্তু আমরা প্রায়শই কিছু কিছু ডাক্তারের আচরণ আমাদের কাছে আসে বা কমপ্লেইন আসে, তার আচরণ প্রফেশনাল নয়। আমরা সেই দিকে গুরুত্ব দিতে চাই। অবশ্যই যদি উচ্চতর ট্রেনিং প্রয়োজন হয়, ট্রেনিং হবে, সরকার জবাবদিহিতা করবে, বা বেসরকারি হাসপাতাল আমরা যারা পরিচালনা করছি, আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে এটি কাজ করব। আর আপনি যেটি বলেছেন যে আতঙ্কের নাম, ওই যে আমি একটু কথা কিন্তু একটু আগে বলেছি যে রোগীর স্বজন বলেছেন, সেই স্বজনটি কে? তার যদি প্রকৃত স্বজন আসে, তাকে যদি ঠিকমতো কাউন্সেলিং করা হয়, 90% কেসে কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না। আমাদের দেশে কেন এগুলি হয়? হেলথ ইন্স্যুরেন্স নাই। বিদেশে কিন্তু ডাক্তার রোগী সম্পর্কের মাঝখানে কোনো আর্থিক বিষয় থাকে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স এই দায়িত্ব পালন করে, অথবা সরকারি প্রতিষ্ঠানে বছরে তারা প্রণোদনা দিয়ে থাকে, যার ফলে বছরের শুরুতেই তার কাছ থেকে টাকা কেটে নেয়। আমাদের দেশের মানুষ সরকারি হাসপাতালে গিয়ে 10 টাকা টিকিট কেটে বিছানা করে চিকিৎসা নিচ্ছে, কিন্তু প্রাইভেট হাসপাতালে যখন আসে তার কোনো বাজেট থাকে না, যার ফলে তার না যতটুকু মাথা গরম হয়, তার চেয়ে বেশি মাথা গরম করে হচ্ছে তার আশেপাশের লোকজন, যাদের আসলে কোনো প্রয়োজন নেই হাসপাতালে। সুতরাং যদি এগুলিকে বন্ধ করা যায়, হেলথ ইন্স্যুরেন্সকে বাধ্যতামূলক করা যায়, তাহলে এদেশের সাধারণ জনগণ কিন্তু আরও অনেক বেশি স্বাস্থ্যসেবা পাবে। এটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কোনো মানে হেলথ ইন্স্যুরেন্সটা ইমপ্লিমেন্টেশনের এটি ক্ষেত্রে কোনো রাষ্ট্রীয় জটিলতা পলিসি, দেখেন? এটা আমার পক্ষে সম্ভব না। আমি পলিসির কথা বলতে পারি, আমি পরামর্শ দিলাম সরকারকে যে সরকার যেন এটি করে। এটি সরকার চাইলেই পারে, এটি বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা। হাম নিয়ে প্রতিটা দিন আমাদের অনেক শিশু মারা যাচ্ছে, সেই সংখ্যাটা দিন দিন 500 ছাড়িয়েছে। 500 ছাড়িয়েছে। সেই জায়গা থেকে আমরা কেন আসলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না? একটা ডিজিজের কিছু হাফ লাইফ থাকে, একটা ডিজিজ কতদিন থাকবে, ফ্যাটালিটি থাকে। এখন এইগুলি যখন নতুন কোনো একটা ডিজিজ বা একটি ডিজিজ আউটব্রেক হয়, তখন আপনি ঢাকা শহর একটা ক্যাপিটাল হিসেবে বা বিভাগীয় শহরগুলির যে প্রস্তুতি, একটি জেলা শহরের প্রস্তুতি সেরকম থাকে না। উপজেলা শহরে আরও কম, ইউনিয়ন পর্যায়ে আরও কম, অনেকে হয়তো নোটিসই করতে পারে না। তো যার ফলে এইগুলিতে আপনারা তো জেনেছেন ইতিমধ্যেই যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের একটি ব্যর্থতা এখানে বড় আকার ধারণ করেছে, যে তারা ভ্যাকসিন দেয়নি যথাসময়ে। সফলতা বা সাফল্য নির্ভর করে কিন্তু অনেক কিছুর উপর। একজন মানুষ শুধুমাত্র যে আর্থিকভাবে সফল হলেই তাকে সফল বলা যাবে না, আবার শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল মানুষকেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মানে সফল হিসেবে গণ্য করি না সমাজের দৃষ্টিভঙ্গি থেকে। সেক্ষেত্রে সফলতার বিষয়টি আপনার কাছে কেমন, এবং হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসলে আপনারা আরও সফল হতে পারবেন বলে মনে করেন? এই দেশের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে চাই,
যেটি বলেছি যে আমাদের ড্রিম যে ইউনিভার্সাল দ্য মেডিসিটি 500 বেডের হবে। আমাদের মেডিকেল কলেজ এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন এক যুগে প্রবেশ করেছে এবং আমাদের রেজাল্ট খুবই ভালো, কারণ আমাদের ফ্যাকাল্টিস খুব ভালো, আমাদের হসপিটাল ফ্যাসিলিটিস ভালো, আমাদের অপেক্ষাকৃত মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে। আমাদের ইউনিভার্সাল নার্সিং কলেজ থেকেও পর্যাপ্ত পরিমাণ নার্স বের হচ্ছে যারা দেশে বিদেশে দেশের চাহিদা জোগাড় করছে। এবং আমরা যেটি চাই, এদেশের মানুষ স্বাস্থ্য সচেতন হোক, এদেশের মানুষ অসুখ হয়ে কমপ্লিকেশন নিয়ে হাসপাতালে আসুক, এটা আমরা চাই না। কিন্তু আমাদের দেশের এটি একটি আমি রোগীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বছরে কমপক্ষে 2 বার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। শুধুমাত্র বুকে ব্যথা হলে হাসপাতালে আসবেন বা হার্ট অ্যাটাক হওয়ার পরে হাসপাতালে আসবেন বা লিভার ফেল করে হাসপাতালে আসবেন, এমনটি আমরা চাই না। তাতে কিন্তু আমরা দেখেছি প্রায় যে কিছু কিছু পরিবার চিকিৎসা করতে গিয়ে দরিদ্র হয়ে গেছে। আমরা এরকমটি কখনো চাই না। আবারও বলছি যে স্বাস্থ্য বিমাকে বাধ্যতামূলক করতে হবে। আমি সফলতার গল্পে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের যে আমাদের সুপার স্পেশালিটির কাজ চলছে G4+15, এটি হয়ে গেলে আমি মনে করি যে বাংলাদেশের হেলথ সেক্টরে আরেকটি মাইল ফলক যোগ হবে। আপনার সফলতার পেছনে কোন বিষয়টা আসলে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করেছে? আমার প্রবল ইচ্ছা, আমার পজিটিভ অ্যাটিটিউডস, আমার ফ্যামিলির সাপোর্ট। আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই আমার ওয়াইফকে, নিতু। ও যদিও ডাক্তার না, কিন্তু ও আমাকে সাংঘাতিক সাপোর্ট করে, সাংঘাতিক। আমার দিদির কথা বলেছি, আমার মা আমার খুব একজন ভালো সমালোচক। আমি যখন টিভিতে কথা বলি, আমার মা কিন্তু আমাকে দেখার পরে বলে যে না, তোর এই কথাটা ঠিক হয় নাই, তুই আস্তে কথা বলবি, পরবর্তী অনুষ্ঠানে এইটা বলবি, এটা বলবি। এবং আমার বন্ধুবান্ধব যাদের কথা আমি বলেছি, এবং আমি যেটি বলতে চাই যে আমার 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 যারা সার্কেলটি রয়েছে, তা যারা আমাকে অনুপ্রেরণা দিচ্ছে, এবং আমি গণমাধ্যমের কাছে কৃতজ্ঞ, কারণ গণমাধ্যম আমাকে প্রচুর গুরুত্ব দেয়। আমাকে বিশেষ প্রোগ্রামগুলিতে তারা আমার ইন্টারভিউ নেয়, আমার হসপিটালের ইন্টারভিউ নেয় এবং আমার মতামতকে প্রাধান্য দেয়। বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া আমাকে গুরুত্ব দেয়। সুতরাং আমার সফলতার পিছনে কতদূর এগিয়ে নিয়ে যাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার সম্বন্ধে যদি একটু আমি বলেন। বলেছি তো যে আমার সফলতার সীমানা স্কাই লিমিট। আমি হয়তো সব শেষ করতে পারবো না, আমার ছেলে করবে বা তার ছেলে করবে। আমি বিশ্বাস করি যে হেলথ কেয়ার ইজ এ জেনারেশন ইনস্টিটিউট, জেনারেশন বিজনেস যদি ওইভাবে বলা হয়, যে এটি একটি জেনারেশন বাই জেনারেশন এটি আগাতে থাকবে। এবং আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। একটি মানুষও যেন আমাদের কারণে কখনোই ব্যথিত না হয়, এটি হবে আমাদের মূল মন্ত্র। কারণ আমাদের স্লোগান হচ্ছে চাই হাসিমুখ সবার। ইউনিভার্সাল মেডিকেল। অনেক ধন্যবাদ ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, আপনাকে আমাদের এই আজকের এই ঈদের বিশেষ আয়োজন সাফল্যের গল্পে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24-এর সকল দর্শককে ধন্যবাদ। এবং এই ঈদ কাটুক আনন্দে। ঈদে যারা বাড়ি যাচ্ছেন বা গেছেন, তারা তাদের ওষুধগুলি মিস করবেন না। রিচ ফুড কম খাবেন, রেড মিটস কম খাবেন। যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে তারা সেটির অবশ্যই ওষুধ বা ইনসুলিন খাবেন। এবং শিশুদেরকে গ্রামের বাড়িতে সাবধানে রাখবেন যেন পুকুরের দিকে না যায়। এবং আপনাদের যাত্রা নিরাপদ হোক, সেটি আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, আজকে শুনলাম আপনার সাফল্যের গল্প। আমরা চাই প্রতিটি মানুষ আপনার এই সাফল্যের গল্প থেকে অনুপ্রাণিত হোক, উৎসাহ নিক। তরুণদের যে উদ্দীপনা, সেই উদ্দীপনাকে কাজে লাগাক। আমাদের এই দেশ এগিয়ে যাক, আমাদের এই সমাজ এগিয়ে যাক, স্বাস্থ্য খাতে বিপুল একটি পরিবর্তন হোক। আমরা সবাই নিশ্চিত করি যে আমাদের স্বাস্থ্য সেবাটা যেন সুনিশ্চিত হয়। দর্শক, আমরা শুনছিলাম সাফল্যের গল্প। আজকের ঈদের এই বিশেষ আয়োজনে এখানেই বিদায় নিচ্ছি। আমি তানফির আহমেদ। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক।